যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম পূজা শর্মার মা এক সাধারণ পোশাকে দরিদ্র মহিলার মতো একটি বড় এবং সরকারি ব্যাংকে টাকা তুলতে যায়, তখন ব্যাংকের সব কর্মচারী মহিলাকে ভিখারি ভেবে নেয়। কেউ জানত না যে এই মহিলা জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ম্যাডাম সাহেবার মা। সবাই ভেবেছিল এটা তো কোনো ভিখারি মহিলা এবং এই বড় পেশাদার ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে হেঁটে কাউন্টারের দিকে যায়। কাউন্টারে রেশমা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল। বয়স্ক মহিলা রেশমাকে বলল, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে। এই যে চেক। রেশমা চেক না দেখেই মহিলাকে বলতে লাগলো, তোমার এত সাহস হলো কি করে ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি কেন এসেছে? এই ব্যাংক বড় লোকদের। এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার যোগ্যতাই নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে মেরে তাড়িয়ে দেবো। মহিলা বলল, বেটি, তুমি আগে চেকটা দেখো। আমাকে 5 লাখ টাকা ক্যাশ তুলতে হবে। এটা শুনে রেশমা রেগে উঠল। এটা কোনো মজা করার জায়গা নয়। কি মনে করো তুমি? তুমি যা বলবে আমি তাই মেনে নেব। তোমার মতো মহিলার এত টাকার যোগ্যতাই নেই। আর কি বললে তুমি? 5 লাখ? এত টাকা কি কখনো দেখেছো তোমার জীবনে? তাড়াতাড়ি এখান থেকে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখনই ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করল, কে এত হট্টগোল করছে? রেশমা তৎক্ষণাৎ বলল, কোনো ভিখারি মহিলা স্যার, যেতে চাইছে না। ব্যাংক ম্যানেজার রাগে বাইরে এলো এবং কিছু না জিজ্ঞাসা করে সেই বয়স্ক মহিলাকে একটা জোরে চড় মারল। চড়টা এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেল। তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডাকলো। কি করছো? একে টেনে বাইরে বের করো। জানি না কোথা থেকে এরা আসে। রেশমা সেই মহিলাকে জোর করে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সেখানে দাঁড়িয়ে থাকা সব গ্রাহক এবং কর্মচারী চুপচাপ সব দেখছিল। কেউ জানতো না যে সেই মহিলা জেলার ডিএম পূজা শর্মার মা, এবং এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি পৌঁছে সেই মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম পূজা শর্মাকে ফোন করে সব ঘটনা বলল। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হলো, কিভাবে তাকে অপমান করে বাইরে বের করে দেওয়া হলো। পূজা এটা শুনে ভেতরে ভেতরে কেঁপে উঠল। তার কাছে এটা যেন আগুনের মতো ছিল। সে কাঁদতে কাঁদতে মাকে বলল, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে ডিএম পূজা শর্মা সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মা মেয়ে একে অপরকে দেখে জড়িয়ে ধরল। চোখে জল ছিল, গর্ব এবং বেদনা দুটোই। পূজার মায়ের তার মেয়ের প্রতি গর্ব ছিল। তিনি কত কষ্টে তাকে মানুষ করেছেন, পড়িয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছিয়েছেন। সকাল ঠিক 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালো। ব্যাংক তখনও খোলেনি, যদিও সময় ছিল 10টার। পূজা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করল। কিছুক্ষণ পর ব্যাংক খুললে দুজনে ভেতরে প্রবেশ করল। দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে বসল। কেউ ভাবতেও পারেনি যে এই সেই পূজা শর্মা, জেলার ডিএম। ধীরে ধীরে দুজনে কাউন্টারের দিকে এগোলো। সেখানে সেই রেশমা বসেছিল। পূজা বিনম্রভাবে বলল, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে এবং কিছু জরুরি কাজও আছে। রেশমা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন তরুণী। কোনোভাবেই তারা অফিসার মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, আপনারা বোধহয় ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। পূজা শর্মা মুচকি হেসে উত্তর দিল, একবার চেক করে দেখুন ম্যাডাম, যদি না থাকে তবে আমরা চলি। রেশমা অনিচ্ছায় খামটা নিল এবং বলল, একটু সময় লাগবে, ওয়েটিং চেয়ারে বসুন। পূজা মায়ের হাত ধরে কোনার একটা খালি চেয়ারে বসে গেল। তিনি মাকে জল দিল এবং নিজেও শান্তভাবে বসে রইল। ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল। এখানে সাধারণত ধনী ব্যবসায়ী, অফিসার এবং প্রভাবশালী লোকেরা আসত, দামি গাড়ি এবং চকচকে পোশাকে। এমন অবস্থায় সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবাই অদ্ভুত মনে করছিল। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। কোন গ্রাম থেকে এসেছে? পেনশনের জন্য এসেছে হয়তো। এখানে তাদের অ্যাকাউন্ট থাকতেই পারে না। পূজা সব শুনছিল কিন্তু শান্ত ছিল। তার মা একটু অস্বস্তিতে ছিল, কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিচ্ছিল। কিছুক্ষণ পর পূজা রেশমাকে বলল, যদি আপনি ব্যস্ত থাকেন তবে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার জরুরি কথা আছে। রেশমা বিরক্ত হয়ে ফোন তুলল এবং ম্যানেজারের কেবিনে কল করল। স্যার, একজন মহিলা আছেন, বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান, পাঠিয়ে দেব? ম্যানেজার কাঁচ দিয়ে উঁকি মেরে দেখল একজন সাধারণ মহিলা তার মায়ের সঙ্গে বসে আছে। অফিসারের মতো তো মোটেই মনে হচ্ছে না। সে ঠান্ডা স্বরে বলল, আমার কাছে অকাজের লোকদের জন্য সময় নেই, বলে দাও বসে অপেক্ষা করুক। রেশমা বলল, আপনি ওয়েটিং চেয়ারে বসুন, স্যার একটু পরে ফ্রি হবেন। পূজা কিছু বলল না, শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইল। একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্যের সঙ্গে পূজা শর্মা এখনও পুরোপুরি শান্ত এবং ধৈর্যশীল ছিল। কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকজনের ফিসফাস দেখে তিনি মায়ের হাতটা আলতো করে চাপলেন এবং বলল,
মা, মনে হচ্ছে এদের কাছে কিছু ফারাক পড়ে না, এখন আমাকেই কথা বলতে হবে। তিনি ধীরে উঠলেন, শাড়ির আঁচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার, যিনি এতক্ষণ কাচের পিছনে তাদের দেখছিলেন, ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বাইরে এসে পূজার পথ আটকালেন এবং বললেন, হ্যাঁ বলুন, কি কাজ? পূজা সেই খামটা এগিয়ে দিলেন। আমাকে টাকা তুলতে হবে, আমার মায়ের ওষুধ কিনতে হবে, আরও অনেক কাজ আছে। এই যে চেক, আপনি দেখে নিন। ম্যানেজার খাম না নিয়েই উদাসীনভাবে উত্তর দিলেন, যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন লেনদেন কিভাবে হবে? তোমার তো এত যোগ্যতা নেই যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে এবং এসেছো টাকা তুলতে। পূজা এখনও খুব শান্ত স্বরে বললেন, যদি আপনি একবার চেক করে নিতেন তবে ভালো হতো, এভাবে ধারণা করা ঠিক নয়। ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলেন, ভাই, আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যাই কার কাছে কি আছে। প্রতিদিন তোমার মতো লোক আসে এবং তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে বলে আমার মনে হয় না। এখন বেশি ভিড় করো না, দেখো সবাই তোমাকেই দেখছে, পরিবেশ খারাপ হচ্ছে, ভালো হবে যদি এখন চলে যাও। পূজার মুখ তখনও স্থির ছিল, কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল। শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল। তিনি কিছু না বলে খামটা টেবিলে রাখলেন এবং ধীর স্বরে বললেন, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু একটা অনুরোধ, এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে নেবেন, হয়তো আপনার কাজে লাগবে। এতটুকু বলে তিনি মায়ের হাত ধরে ঘুরলেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু দরজায় পৌঁছেই তিনি ঘুরলেন এবং গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, বেটা, এই ব্যবহারের পরিণাম তোমাকে ভুগতে হবে, সময় বুঝিয়ে দেবে। পুরো ব্যাংক কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো রাগ নেই, শুধু মর্যাদায় মোড়া একটা সতর্ক বাণী, যা কোনো ঝড়ের থেকে কম ছিল না। ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর বিড়বিড় করে বললেন, বুড়ো বয়সে লোকে যা খুশি বলে, যাক, যেতে দাও, এবং ফিরে তার সিটে বসে গেলেন। তার সামনে সেই খামটা তখনও টেবিলে পড়েছিল, উপেক্ষিত, অপঠিত। তিনি জানতেন না যে সেই খামে এমন সত্য লুকিয়ে আছে যে তার জগৎ উল্টে দেবে। পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো। ক্লার্ক তার কাজে, ক্যাশিয়ার তার গণনায় এবং ম্যানেজার আবার সেই পুরনো তাচ্ছিল্যে। কিন্তু এবার একটা ফারাক ছিল। সেই বৃদ্ধ মহিলা, যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল, আজ আবার সেই ব্যাংকে প্রবেশ করল। কিন্তু আজ তিনি একা ছিলেন না, তার সঙ্গে একজন তেজি অফিসার ছিল, যিনি স্যুট বুটে ঝকঝক করছিলেন। তার হাতে একটা চকচকে ব্রিফকেস ছিল। তাদের প্রবেশ করতেই পুরো ব্যাংকের নজর ওই দিকে স্থির হয়ে গেল। মহিলা কোনো দিকে না তাকিয়ে ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না, কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠল। সেই মহিলা, যার সমস্ত ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন, সেই যার শাড়ির উপর তিনি হেসেছিলেন, সেই যাকে তিনি আমাদের মতো গ্রাহক চাই না বলে বের করে দিয়েছিলেন। এখন তার মুখে ভয়ের ছায়া পড়তে লাগল। ঘাবড়ে তিনি নিজেই কেবিন থেকে বাইরে এলেন। মহিলার মুখ আজ আত্মবিশ্বাস এবং মর্যাদায় ঝকঝক করছিল। তিনি থামলেন না, সোজা ম্যানেজারের সামনে দাঁড়ালেন এবং তীক্ষ্ণ স্বরে বললেন, ম্যানেজার সাহেব, আমি গতকালই বলেছিলাম আপনার ব্যবহারের পরিণাম ভুগতে হবে। আপনি শুধু আমাকে নয়, বরং আমার মতো হাজারো সাধারণ নাগরিককে নিচু দেখানোর চেষ্টা করেছেন। এখন সময় এসেছে শাস্তি ভোগের। ম্যানেজার হতভম্ব হয়ে বললেন, আপনি কে আমাকে শেখাতে এসেছেন? এটা আপনার বাড়ি নয়, এটা ব্যাংক, এবং আপনি এখানে আমার কিছু। মহিলা তার কথা মাঝপথে কেটে মুচকি হাসলেন। তারপর তার সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করলেন, এর সঙ্গে দেখা করুন, ইনি আমার আইনি উপদেষ্টা। এবং পূজা শর্মা বললেন, আমি এই জেলার জেলাধিকারী ডিএম পূজা শর্মা, এছাড়াও এই ব্যাংকের 8% শেয়ার হোল্ডার, এবং ইনি আমার মা, যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে নীরবতা ছেয়ে গেল। সমস্ত কর্মচারী, গ্রাহক, এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা কর্মীরাও হতবাক হয়ে গেল। ম্যানেজারের মুখের রং উড়ে গেল। তিনি কিছু বলার আগেই পূজা শর্মা আবার বললেন, তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ সরানো হচ্ছে। এখন তোমার পোস্টিং ফিল্ডে করা হচ্ছে, যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মিলে রিপোর্ট তৈরি করতে হবে। পূজা শর্মা ব্রিফকেস খুললেন এবং দুটি নথি বের করে সামনে রাখলেন। প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ, দ্বিতীয়টি একটি কারণ দর্শানোর নোটিশ, যাতে লেখা ছিল যে আপনার ব্যবহার ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে। ম্যানেজার এখন পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিলেন। কাঁপা স্বরে বললেন, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, গতকালের কথার জন্য মন থেকে ক্ষমা চাই। পূজা শর্মার চোখ তখনও স্থির ছিল, কিন্তু তার কণ্ঠে সেই ন্যায় ছিল যা একজন অফিসারের পরিচয়। ক্ষমা কিসের জন্য চাইছ? শুধু আমার অপমান করেছিলে, নাকি সেই সমস্ত গ্রাহকদের যারা সাদাসিদে আসে, কিন্তু তোমার চোখে শুধু পোশাক দিয়ে বিচার হয়?
তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ? তাতে স্পষ্ট লেখা আছে, প্রতিটি গ্রাহক সমান, কেউ ধনী গরিব নয়, এবং যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম, কিন্তু আমি একটা সুযোগ দিচ্ছি নিজেকে সংশোধনের। পরের বার তোমার নাম নয়, তোমার পরিচয় মুছে দেওয়া হবে। তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী রেশমাকে ডাকলেন। রেশমা ভয়ে ভয়ে কাছে এলো। তার চোখে জল ছিল। কাপা হাতে বলল, ম্যাডাম, ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে কাউকে এইভাবে ভাবব না। পূজা শর্মা তার দিকে তাকালেন। তারপর বললেন, পোশাক দেখে কাউকে ছোট ভেব না। আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে। ব্যাংকের পুরো স্টাফ এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, পদ দিয়ে নয়, চিন্তা দিয়ে মানুষ বড় হয়। যে মানবিকতা বোঝে সেই সত্যিকারের অফিসার। এই বলে পূজা শর্মা তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ব্যাংকে কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল। তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো। সবার চিন্তা বদলে গিয়েছিল। সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল। এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হতে লাগল। কারো শাড়ি দেখে তাকে গরিব বলা হলো না। এবং সবার মনে এই কথা বসে গেল, কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেব না। পরের বার সেই সাধারণ মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। আমাদের দেশে প্রায়ই এমন দেখা যায় যে লোকেরা অন্যদের তাদের পোশাক, অবস্থা বা পরিস্থিতি দিয়ে বিচার করে। কিন্তু এই গল্প আমাদের বোঝায় যে কাউকে তার পোশাক বা সাদাসিধেভাবে কখনো কম ভেবো না। হতে পারে সেই মানুষ তোমার থেকে অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী। প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত, গরিব হোক বা ধনী। প্রত্যেকের সঙ্গে মানবিকভাবে ব্যবহার করাই আসল মানবিকতা। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য। যদি এই গল্পটি আপনার পছন্দ হয় তবে দয়া করে লাইক করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।